সেই সময় তিনি প্রস্তাব করেছিলেন তাহলে ইউনিফর্ম সিভিল কোডকে করতে হবে এবং ইউনিফর্ম সিভিল কোডকে মৌলিক অধিকারের মধ্যে আনতে হবে, অর্থাৎ পার্ট 3-র মধ্যে আনতে হবে। কিন্তু যে কোনো কারণে নেহরু বা তদানীন্তন নেতৃত্বে বুঝেছিলেন যে সদ্য দেশ স্বাধীন হয়েছে, এত বিতর্কে যে লাভ নেই, পরবর্তীকালে ইউনিফর্ম সিভিল কোড রাষ্ট্র সময় মতো আনবে। কিন্তু এই যে রাষ্ট্র তার সময় মতো আনবে, অনেক গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, অনেক মহামারী আমরা দেখেছি, ভূমিকম্প দেখেছি, কত প্রজন্মের পর প্রজন্ম চলে গেছে, কিন্তু সেই ইউনিফর্ম সিভিল কোড আসেনি। আর যাদেরকে আমরা বলি যে খুব প্রগতিশীল এগিয়ে থাকা, মানে বিশেষ করে আমি বলতে চাইছি যারা প্রেসিডেন্সিতে পড়েছে, যাদবপুরে পড়েছে, জেএনইউতে পড়েছে, আমাদের অনেক সাংবাদিক বন্ধুদেরও আমি এই প্রশ্ন করেছিলাম যে আপনারা জেএনইউতে পড়েছেন, প্রেসিডেন্সিতে পড়েছেন, আপনারা সবসময় বলেন জেন্ডার ইকুয়ালিটি, সবসময় বলেন ইনক্লুসিভনেস, ওমেন এম্পাওয়ারমেন্ট, আরও কত ভারী ভারী কথা। আমি প্রগতিশীল মুসলিম সমাজ নামে এক সংগঠন করেছিলাম বিগত 10 বছর আগে। আমার সঙ্গে উসমানরা, তোজামেল হক, সাইফুল সবাই ছিল। কিন্তু মুসলিম সমাজের ভিতর থেকে উঠে আসা একটা সংগঠন। এই সংগঠন যখন করি তখন থেকে বাধা সৃষ্টি হয়। তারা বাধা সৃষ্টি করে মুসলিম সমাজকে যারা পিছিয়ে রাখতে চায়, প্রধানত মুসলিম মৌলবাদী সাম্প্রদায়িক ও তাদের সহযোগী সংগঠনগুলো। তাদের বাধা সত্ত্বেও আমরা 10 বছর সংগঠন চালাচ্ছি। দিল্লি পর্যন্ত গেছিলাম উসমান মল্লিকের নেতৃত্বে। সেই সময় আমরা খেয়াল করেছি যে মুসলিম সমাজ মানেই মৌলবাদী নয়, মুসলিম সমাজ মানেই টুপি দাড়ি গোরকা নয়, মুসলিম সমাজ ক্লিন ফেস আছে। উসমান মল্লিক, রবিউল ইসলাম, শালিমা আলদার, তোজামেল এই জাতীয়। বাংলায়, আমি দেশের কথা বলবো না, বাংলায় মুসলিমদের ফেস হিসেবে যাদের দেখা হয়, তোয়া সিদ্দিকী, সিদ্দিকুল্লাহ বা যারা তারা পাক্কা মৌলবাদী ও সাম্প্রদায়িক। এরা কোনোদিন মুসলিম সমাজ বা দেশের উন্নতির জন্য কিছু করবে না। মূল বিষয় আসে ইউসিসি। এই ইউসিসি চালু করার উচিত ছিল স্বাধীনতা লাভের 1 বছরের মধ্যেই, 1948 সালে। তাহলে আর দেশটা এই যে হিন্দু মুসলিম বিভেদ এতটা সৃষ্টি হতো না। তাই যাই হোক, অতীতের কথা বাদ দিন, আমরা সুযোগ পেয়েছি এতদিন পরে। যারা যে দল, যে কেন্দ্রীয় নেতৃত্ব এই সুযোগ এনে দিয়েছে, আমরা শতকোটি সমর্থন জানাই। আমরা অরাজনৈতিক সংগঠন, কোনো রাজনৈতিকভাবে আমরা কাউকে সমর্থন করি না, কিন্তু আর ইস্যু ভিত্তিক সমর্থন করি। ইউসিসি হলে কি কি লাভ হবে? প্রধানত লাভ হবে ভারতবাসীর মধ্যে যে অনৈক্য ভাব আছে সেটা দূর হবে। আপনি ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপের দেশগুলোতে যাবেন, কোনো আলাদা আইন নেই। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, নাস্তিকদের আলাদা আইন নেই, কিন্তু ভারতে আছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন একটা মুসলিম জজ, সে 3টে বিয়ে করে আছে, আর একটা হিন্দু বা দুটো বিয়ে করেছে, তার বিচার হবে সে 3টে বিয়ে করা মুসলিম জজ 2টো বিয়ে করা হিন্দুকে শাস্তি দেবে। এটা কেমন হয়? একই দেশের নাগরিক। এরকম উদাহরণ অনেকটা দেওয়া যেতে পারে। তো ভারতবাসী হিসেবে আমরা চাই ইউসিসি হোক। ইউসিসি যত দ্রুত রাজ্য তথা দেশে বলবৎ হবে তত লাভ হবে। ইউসিসি বিরোধীরা যেটা ভাবছে যে মুসলিম সমাজের পারিবারিক এতে হস্তক্ষেপ করা হবে, ইসলাম বিপন্ন অনেক বলেছে। সে বাবরি মসজিদ থেকে শুরু করে আর পর্যন্ত মুসলিম মৌলবাদীদের ইসলাম বিপন্নের নাম করে মুসলিম সমাজের সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। তাই ইসলাম বিপন্ন ধোয়া তুলে লাভ নেই। ইসলাম বিপন্ন না, ইসলাম নিয়ে ব্যবসা করা মানুষগুলো বিপন্ন। তাদের ধর্ম ব্যবসায় হাত পড়ছে। দেখবেন এখন মিলাদ মাহফিলে আগেকার মতো লোক হয় না। আমরা একদম গ্রামের ভিতরে থাকি, জোর করে আনা হয় লোক। কারণ মানুষ এখন নেটের সাহায্যে অনেক তথ্য জেনে যাচ্ছে। বাংলাদেশে খেয়াল করেন মাদ্রাসাগুলো কি অবস্থা হচ্ছে। ওখানেও যদি আমাদের ইন্ডিয়ার মতন সেকুলার আইন বা অমুসলিম সংঘর্ষ লোক থাকতো, তাহলে বাংলাদেশটা অনেকটা উপকৃত হতো বা লাভবান হতো। তাই আমি বলছি ইউসিসি অবশ্যই লাগু করতে হবে, তবে ইউসিসি দেখতে হবে নিয়মকানুনগুলো যেন সবার সুবিধা অনুযায়ী হয়, কোনো এক পক্ষকে ঠেস মেরে কিছু করা না যায়। ইউসিসি লাগু না হলে দেশ পিছিয়ে যাবে, দেশ ক্ষতি হবে, দেশের সর্বনাশ হবে। তাই চাই ইউসিসি লাগেও। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসলে আমরা যে ভারতবাসী, আমরা ভারতবাসীর পরিচয়টাকে ভুলে দেওয়ার জন্য এই যে এতগুলো সিভিল আইন তৈরি হয়েছিল, কিন্তু এখন এই যে আমরা যে ভারতবাসী গর্বের সঙ্গে আমরা ভারতবাসী, আমরা সবার জন্য আমরা একই আইন দ্বারা
এখন অন্তর্ভুক্ত হচ্ছে যে স্লোগানটি তুলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এক দেশ এক আইন, ল্যান্ড অফ দ্য লস সমান হবে। অর্থাৎ আমরা যখন ট্যাক্স দিই সবাই একই আইন মেনে চলি, যখন ফৌজদারি আইন হয় আমরা একই আইন মেনে চলি, আবার ট্রান্সফার অফ প্রপার্টির ক্ষেত্রে যখন জমি জায়গা বিক্রি করি সেখানেও আমরা একই আইন মেনে চলি। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা একই আইন মেনে চলি। যখনই মেয়েদের কথা আসে, যখনই মেয়েদের অধিকারের কথা আসে, তখনই আমরা মনে করি যে ভিন্ন আইন দরকার। তো আমাদের সঙ্গে আইনজীবী শান্তনু সিংহ রায় আছেন, তিনি আইনের পক্ষিতে কলকাতা হাইকোর্টে উনিও প্র্যাকটিস করেন, দীর্ঘদিনের ধরে প্র্যাকটিস করছেন। আমি অল্পদিন গেছি, তো শান্তনুকে বলবো এর আইনি প্রেক্ষিতটা বলার জন্য। আমি এই আলোচনার শুরুতে আপনাদের কাছে একটা পবিত্র বই দেখাচ্ছি। আমি এই বইটা দেখানোর উদ্দেশ্য একটাই, এই বইয়ে পবিত্র কোরআনে আল্লাহ তার যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ তাকে বলেছেন যে চুরি করলে হাত কেটে দিতে হবে, যদি সেই চোর আবার চুরি করে তাহলে ডান হাত বা পা অথবা বা পা ডান হাত কাটতে হবে, মানে বিপরীত দিকে কাটতে হবে। খুন করলে শুলে বসাতে হবে অথবা তাকে খুন করে ফেলতে হবে। ধর্ষণ করলে তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে হবে। ডাকাতি করলে তাকে পা কেটে দিতে হবে। এই পবিত্র বইয়ে এগুলো লেখা আছে। সময় কম, তাই সূরা আয়াত এগুলো খুলে আমি দেখাচ্ছি না, আপনারা দেখে নেবেন। আজকে যারা চিৎকার করছেন ইসলাম বিপন্ন, ইসলাম বিপন্ন, এক আইন করা যাবে না সবার জন্য, তাদের শুধু জিজ্ঞেস করুন যে তারা ক্রিমিনালের ক্ষেত্রে এই আইন বলবৎ করতে চান কিনা। কোনোদিন শুনেছেন কোনো মসজিদের ইমাম, কোনো মুসলমান নেতা, তোয়া সিদ্দিকী, ফিরাদ হাকিম এরা বলেছে হ্যাঁ আমরা এই আইনও চাই, যেমন চাই আমাদের পুরুষরা শরিয়ত আইন অনুযায়ী 4টে বিয়ে করবে, আমাদের পুরুষরা 4টে বিয়ে করবার পর তাকে তালাক দেবে, তাকে মেনটেনেন্স দেবে না, ঠিক সেরকম আমরা চাই কোনো মুসলমান যদি ডাকাতি করে, চুরি করে, খুন করে তাকে এই শাস্তি দিতে হবে, শরিয়ত আইন অনুযায়ী পবিত্র কোরআনে যা লেখা আছে সেই শাস্তি দিতে হবে। দেখেছেন, শুনেছেন, শোনেননি? ব্যাপারটা ইসলাম বিপন্ন নয়, ব্যাপারটা হচ্ছে ইসলাম ভাঙিয়ে যারা খাচ্ছেন তারা বিপন্ন। আর তারা বিপন্ন বলেই আজকে বারে বারে ওরা এই ধরনের একটা ইসলাম বিপন্ন আওয়াজ তুলছেন, যারা গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, ধর্মপ্রাণ মানুষ, তাদের কাছে আঘাত করছেন। আপনারা যদি লোয়ার কোর্টগুলোতে যান, বেশি দূর যেতে হবে না, বারুইপুর কোর্টে যান, বারাসাত কোর্টে যান, বনগা কোর্টে যান, দেখবেন মুসলমান মহিলারা কীভাবে আসছেন কি মেনটেনেন্স করতে চাইতে। অভিযোগ কি? হিন্দু মেয়েরাও আসছে। হিন্দু মেয়েদের সঙ্গে মুসলমান মেয়েদের পার্থক্যটা কোথায়? হিন্দু মেয়েরা আসছেন যে আমার স্বামী আমাকে অত্যাচার করেছে, আমার স্বামী আমাকে খোঁটা দিয়েছে, আমার স্বামী আমাকে ঘাট ধরে বের করে দিয়েছে, আমি মেনটেনেন্স চাই। মুসলমান মহিলারা যারা আসছেন, আমার স্বামী তালাক দিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে এসছেন, আমার স্বামী আমাকে তালাক না দিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে এসছেন, এখন ওই বউয়ের সঙ্গে থাকেন আর আমাকে রোজ দুজনে মিলে মারধর করেন, আমি মেনটেনেন্স চাই। এই যে পার্থক্য, এই পার্থক্যটাকে ঘোচাতে হবে। এখানে ধর্ম কোনো ব্যাপার নয়, হিন্দু নয়, মুসলমান নয়। আপনারা দেখেছেন যারা এখানে আসছেন, যারা ধর্মের ক্ষেত্রে, মানে জন্ম ধর্মের ক্ষেত্রে প্র্যাকটিসিং নন, কিন্তু যদি দেখেন যে বার্থ বাই বার্থ অল আর দেয়ার মুসলিমস, আমি একজন হিন্দু, আমাদের মধ্যে কোনো সম্পর্ক খারাপ হয়নি। আমরা তো একের হাতে চা খাই, একজন খাবার খেলে অর্ধেক খাবার খেলে খাই, এক বাটিতে মুড়ি খাই, আমাদের মধ্যে কোনো ভাগ হয় না। ভাগটা যারা করতে চাইছেন, সব দলের কথা বলছি, সব সমাজের সমস্ত বদমাশদের কথা বলছি, এই বদমাশদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হচ্ছে ইউসিসি। যিনি কিছুক্ষণ আগে বললেন বক্তা এখন ঠিক, যে এমন আইন হবে না যারা মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের পক্ষে, আইন হবে মানবতার জন্য, মানবতার পক্ষে। আর সেই মানবতার
ধ্বজা ধরছি আমরা, যারা এখানে দাঁড়িয়ে বলতে চাইছি হিন্দু নয় মুসলমান নয়, সবার জন্য এক আইন চাই, এক ব্যবস্থা চাই। ওই 1200 বছর 1300 বছর আগে আরবে কি হয়েছিল, আরবের সমাজে কি ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা দিয়ে বাঙালি সমাজকে বাঙালিকে ঢেলে সাজানো যাবে না। তাই চাই ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, সবার জন্য এক আইন, এক বিধান, যে একভাবে আমরা চলবো। আমাদের মধ্যে কোনো ডিসক্রিপেন্সিস থাকবে না, ডিফারেন্সেস থাকবে না। আর এইগুলো থাকলেই গণ্ডগোল। তখনই মনে হয় যে আপনি আলাদা আর আমি আলাদা। তখনই মনে হচ্ছে ওসমান তো আলাদা লোক, শান্তনু সিং আলাদা লোক না। ওসমান যে লোক, আমিও সেই লোক। মানে ওসমান ভারতবর্ষের নাগরিক বাঙালি, আমিও ভারতবর্ষের নাগরিক বাঙালি। ইউসিসি এই কারণেই চাই, এই কারণেই আমরা ইউসিসির সমর্থনে এখানে প্রেস কনফারেন্স করেছি। আগামী দিন আমরা পথে নামবো। ইতিমধ্যে ওসমান জানিয়েছেন, ওসমান মল্লিক উনি জানিয়েছেন আপনাদের, উনি চিঠি পাঠিয়েছেন সরকারের কাছে। এবং আমরা যতদিন ইউসিসি না হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ। শোষণের বৈচিত্র্য চাই, বিশেষ করে মেয়েদেরকে নিষ্পেষণের বিভিন্ন রকম হাতিয়ার চাই। এদের মুখে থুতু দেওয়া উচিত। আমি নাম করে বলছি, যারা যারা এই কথাগুলো বলছেন, কারণ তারা কিন্তু সত্যি কথা বলছেন না, একবার বলছেন না যে কি পরিমাণ যন্ত্রণার মধ্যে আছে। আবার বলছি, আপনারা দেখুন রাস্তাঘাটে বাসের ট্রেনে, পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা থাকে সেটা হচ্ছে মুসলমান মেয়েদের, সবচেয়ে খারাপ, নিকৃষ্টতম অবস্থা। আমার নিজের কথা বলছি, আমার বাবা স্কুল টিচার ছিলেন এবং সে কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সদস্য ছিলেন। আমার বাবার মাকে কোনো একটা সিনেমা হলে নিয়ে যায়, একটা মেলাতে নিয়ে যায়। আমি বলছি এটা কেন হয়েছিল? এই যে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে না, কমিউনিস্ট পার্টি করছে কিন্তু দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। দৃষ্টিভঙ্গি বাড়িতে বদলালো, মুসলমান মেয়েদের ক্ষেত্রে না বদলানো যাবে না। ওরা ওইখানে কাজ, ওরা বস্তা বিক্রি কাজ, ওরা এই কাজ, ওদেরকে যা পারে করবে। এই মানসিকতা চেঞ্জ করতে হবে। এবং আমি বলছি এদেরকে তর্ক দিতে আহ্বান করতে হবে, ডিবেট করতে হবে। আমি বলি পারলে এই সমস্ত লোকেদের যারা বলে যে বৈচিত্র্য, মুখে থুতু দিতে হবে, যে আপনার মুখে থুতু দেওয়া উচিত। সবাই উপস্থিত সবাইকে আমার নমস্কার। আজকে যে অনুষ্ঠানটা আয়োজন হয়েছে ইউসিসি নিয়ে, তো ওসমানদা বললেন যে এই ইউসিসি নিয়ে 10 বছর আগে থেকে আন্দোলন। আমার তো মনে পড়ছে 10 বছর না, তারও আগে প্রায় 2006 কি 7 সালে আমাদের একটা সংগঠন তৈরি হয়েছিল ধর্মমুক্ত মানববাদী মঞ্চ বলে। সেখানে ওসমানদাও ছিলেন সদস্য, আমি ছিলাম, আরও অনেকে ছিলেন, গিয়াসদা বলে আরও অনেকেই ছিলেন, গিয়াসদার সভাপতি ছিলেন। তো সেই সংগঠন থেকেই আমাদের দাবি ছিল যে অভিন্ন দেওয়ানি আইন চাই। তখন ছিল বামফ্রন্ট সমাজ, ওনারা কোনো কর্ণপাত করেননি আমাদের দাবি দেওয়ার। তারপর বামফ্রন্ট গিয়ে তৃণমূল সরকার আসলেন, উনিও আমাদের দাবি দেওয়ার কোনো কর্ণপাত করেননি। এবারে নতুন সরকার এসছেন, নতুন সরকার এসেই কিন্তু এই ইউসিসি নিয়ে বিল আনার চেষ্টা করছে। এই জন্য আমি ভীষণ খুশি যদি এবারে এই ইউসিসি চালু হয়, কারণ ইউসিসি চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে মুসলিম মেয়েরা। আর এই ইউসিসি না চালু হওয়ার জন্য যে শরীয়তের আইন এখনও মুসলিম সমাজের চালু, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুসলিম মেয়েরা। মুসলিম মেয়েরা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শরীয়তের আইনের জন্য? প্রথমত যেটা সবাই জানে, কমন ব্যাপার, যে মুসলিমদের 4টে বিয়ে, মুসলিম পুরুষরা 4টে বিয়ে করতে পারে। সবাই 4টে বিয়ে করে না, কিন্তু 2টো বিয়ে প্রচুর জনের আছে। মানে আমার পাড়াতেই 8-10 জন, আমার পরিবার, আত্মীয় পরিজন, হাজব্যান্ডের বন্ধুর পরিবারে এরকম করে প্রচুর আছে আমার চোখের দেখা, যাদের একাধিক বউ, এবং সেই বউদের নিয়ে যে সমস্যা, একই বাড়িতে 2 সতীনে থাকার ফলে যে নিত্য দ্বন্দ্ব, ঝগড়া, ঝামেলা, এতে কী হয়, মুসলিম নারীটা মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে অসুখী থাকছে সব সময়। এবং এক্ষেত্রে আরেকটা হয় যে মুসলিম পুরুষরা বউকে হাতের মুঠোর মধ্যে রাখতে পারছে, কিছু হলে ভয় দেখাচ্ছে দ্বিতীয় বিয়ে করার, যে তুমি আমার অনুগত না, আমার কথা শুনছো না, তোমাকে বাদ দিয়ে আমি অন্যজনকে বিয়ে করে নেব, আমি আলাদাভাবে সংসার করব, তুমি ঘরে পড়ে থাকো, তোমাকে তো খোরপোশও দিতে হবে না। আর তুমি এই খোরপোশের জন্য কোথায় যাবে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কেউ তোমার কথা শুনবে না, কারণ আমাদের হাতে শরীয়তে আইন আছে, আমরাই জিতবো। তোমাকে একদমই খোরপোশ দেবো না, তালাক বলে দেবো, বাপের বাড়ি গিয়ে পড়ে থাকো, খেলে কি না খেলে আমি দেখবো না, আমার তার জন্যে কেউ আমার শার্টের কলার ধরতে আসবে না। আমাদের হাতে আইন আছে, সেটা শরীয়তে আইন আছে। এটা প্রথমত ইউসিসি চালু হলে ওই পুরুষগুলো আর চোখ রাঙাতে পারবে না, আর মহিলাদের ধমকানি চমকানি দিতে পারবে না। দ্বিতীয়ভাবে ক্ষতিগ্রস্ত কি, এটা অনেকেরই অজানা, যে যদি কোনো স্ত্রী, শ্বশুর বেঁচে আছে কিন্তু স্বামী মারা গেছে, কোনো দুর্ঘটনায় মারা যেতেই পারে, মারা গেল, সেক্ষেত্রে কিন্তু সেই মেয়েটি
তার শ্বশুরের সম্পত্তির কোনো অধিকার পাবে না, এমনকি তার যদি সন্তানও থাকে সেই সন্তান তার ঠাকুরদার সম্পত্তির কিচ্ছু পাবে না। মানে ভাবা যায় কত ভয়ঙ্কর এই আইন। মানে এই ঘটনা কিন্তু শুধু খাতা কলমে নেই, আমার পাড়াতেই এই ঘটনা দুটো ঘটেছে। যদি ঠাকুরদা দয়া করে সম্পত্তি দেয় কিছুটা, সমান সম্পত্তি তো দেবেই না, কারণ অন্য ছেলেগুলো তারা আপত্তি করবে, কারণ সে তো প্রাপ্য নয়, তবু তুমি দিচ্ছ। দয়া করে যেইটুকুনি সামান্য দেওয়া যায়, হয়তো থাকার ঘর কেউ দেয়, কেউ তো আবার থাকার ঘরটুকুও দেয় না, পুরোই হাত ধরে বের করে দেয়। মানে এই যে এত নিষ্ঠুর আইন আমাদের মতন এই সভ্য দেশে, এটা কি এখনও চলতে পারে? এবং এইটা তখনই বন্ধ হবে যদি ইউসিসি চালু হয়। তাই আমি ইউসিসির পক্ষে। এবং অন্যান্য আইন হচ্ছে, অন্যান্য যে ক্ষতিগ্রস্ত দিক, এখনও মুসলিম মেয়েরা সম্পত্তির অর্ধেক পায়, বাবার সম্পত্তির অর্ধেক পায়। কেন পাবে? যেখানে আমরা সবসময় বলছি, কবি সাহিত্যিক থেকে শুরু করে জনগণরা বলছে যে নারী পুরুষ সমান অধিকার, সব ক্ষেত্রে সমান অধিকার। তাহলে সম্পত্তির ক্ষেত্রে মুসলিম মেয়েরা কেন অর্ধেক পাবে? কেন সেখানে সমান পাবে না? বাবা মাকে কি আমরা দেখি না? আমি তো চাকরি করি, আমি তো বাবা মাকে দেখি, তাহলে আমি সম্পত্তির ক্ষেত্রে কেন অর্ধেক পাবো? কারণ শরীয়তে আইন সেটা বাধা দিয়ে রেখেছে যে না, তুমি অর্ধেক পাবে না, তুমি যতই বাবা মাকে দেখো তুমি অর্ধেক পাবে না। এই ইউসিসি চালু হলে এই সম্পত্তিতে সমান অধিকার আসবে। আমরা একই দেশে বসবাস করি, যেখানে ডিভোর্স চলে, হিন্দু মেয়েরা সেখানে খোরপোশ পায়, মুসলিম মেয়েরা কোনো খোরপোশ পায় না। ইউসিসি চালু হলে এই খোরপোশটাও চালু হবে এবং মুসলিম মেয়েদের ব্যাপকভাবে উপকৃত হবে। দত্তক আইন, এখনও পর্যন্ত মুসলিম মেয়েরা, এখনও পর্যন্ত মুসলিম সমাজ সে কিন্তু দত্তক নিতে পারে না। তার যদি সন্তান না হয় তাকে নিঃসন্তান থাকতে পারবে, কিন্তু দত্তক নিতে পারবে না। অনেকে অবশ্য নেয়, কিন্তু সেটা মৌখিকভাবে, কোনো লিখিতভাবে নয়। এইটাও কিন্তু ইউসিসি চালু হলে এই আইনটাও কিন্তু, এই দত্তক আইনটাও কিন্তু চালু হবে এবং অনেক মুসলিম সমাজ উপকৃত হবে। এই অনেক কিছু দিক আছে যেটা মুসলিম নারী ক্ষেত্রে অনেক বেশি উপকৃত হবে বলে আমি ইউসিসি সমর্থন, আজ নয়, যদি দীর্ঘ আজকের 18-17 বছর আগে থেকেই আমি আন্দোলনের সাথে যুক্ত আছি। এবার আশায় বুক বাঁধছি, যদি এই নতুন সরকার এই অভিন্ন দেওয়ানি আইনটা চালু করে, তাতে অন্যান্য মুসলিম নারীর মধ্যে আমিও অনেক বেশি উপকৃত হব। নমস্কার। যে মুসলিম পার্সোনাল ল বোর্ডকে অ্যাবলিশ করা হোক এবং এই লোকগুলোকে ক্রিমিনাল কেসে জেলে ভরা হোক। আজকের দিনে যদি কোনো পুরুষ, কোনো বোর্ড, কোনো সংস্থা বলে যে একটি মেয়ে পুরুষের অর্ধেক, কখনোই সে সমান নয়, সেটি একটি ক্রিমিনাল অফেন্স, সেটা একটা আনকনস্টিটিউশনাল কথাবার্তা, আনপার্লামেন্টারি কথাবার্তা, তাদেরকে জেলে ভরা উচিত। সরকারকে বলবে এত নমনীয় হবেন না। আমরা বলি বলে যে সরকার করবে, কিন্তু সরকার অত্যন্ত নমনীয়। এই লোকগুলোকে জেলে পচিয়ে মারা উচিত, মুসলিম পার্সোনাল ল বোর্ড অ্যাবলিশ করা উচিত। তো আমাদের মধ্যে আছেন, আমাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেন আনিসুদ্দিন সাহেব, উনিও ছোটোবেলা থেকে এই ইউসিসির স্বপ্ন দেখতেন, উনি এসছেন, ওনাকে বলবো ওনার বক্তব্য পেশ করার জন্য। আজ থেকে 1400 বছর আগে কি আইন করেছে, 5000 বছর আগে কি আইন আছে, কি মূল্যবোধ আছে, এই যে কমোডিটির ব্যাপক ঢেউ, কোনো ওই ধরনের মূল্যবোধ বা ওই ধরনের আইনকে রাখা যায় না, যারা রাখা কখনোই সম্ভব না। আপনাকে আমি কয়েকটা, আপনাদের এই যে আব্রাহাম ধর্ম থেকে 3টে ধর্ম এসছে, একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা ইসলাম। এখানে অত্যন্ত দুঃখজনক ব্যাপার, ইসলাম কমিউনিটির লোকেরা অর্থাৎ মুসলমানরা এখনো পর্যন্ত ইসলামকে ব্যক্তিগতভাবে প্রয়োগ করতে চায়, সামাজিকভাবে প্রয়োগ করতে চায়, রাষ্ট্রের মধ্যে প্রয়োগ করতে চায়। অথচ ইহুদি বা খ্রিস্টান ধর্মের মানুষরা এই ধরনের কাজ করে না। এমনকি আমাদের ভারতবর্ষ, তারা মনুবাদকে তাদের রাষ্ট্র সংবিধানের মধ্যে প্রয়োগ করতে চায় না। এরকম একটা বিচ্ছিন্ন মনোভাব, এরকম একটা যেটা হচ্ছে যে পৃথিবীতে একজনও মোহাম্মদ এবং কোরআনের অনুসারী মানুষ নেই, সেখানে এই রকম একটা অবাস্তব চিন্তা এবং মানসিকতা মাথায় নিয়ে কী করে ঘোরে? এটা একটা প্রশ্ন যে আজকের এই যে নতুন নতুন কমোডিটি সব ব্যবহার করছি, অথচ মূল্যবোধটা আমার সে 1400 বছর আগে। সেখানে তো স্ববিরোধ দেখা দেবে, সেখানে বিশৃঙ্খল দেখা দেবে, অবশ্যই দেখা দেবে। আমি আরও আশ্চর্য হই, বিশেষ করে আজকে আমরা প্রায় 80 বছর হলো স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা পাওয়ার পরে এই যে
মুসলমান পার্সোনাল লটাকে মুসলমানরা ভোগ করে আসছে। কিভাবে ভোগ করে আসছে? এত মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ, মসজিদে লক্ষ লক্ষ ইমাম আছে, এত হাজি সাহেব আছে, এত আপনার ইসলামিক এলেমরা আছে, তারা একবারও তাদের মনের মধ্যে ঢুকলো না যে 4টে বিয়ে করা জায়েজ, কিন্তু চুরি করলে হাত কাটে দিতে নেই, কাটার ব্যাপারটা নেই আইনে, কিংবা মদ খেয়ে পাড়ায় এলে কোনো মুসলমান ছেলে হোক যেই হোক তাকে 100 চাবুক মারার কথা নেই। এই যে মসজিদে বসে বসে দেখছে ইমামরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, ওটা ব্যবসা চালিয়ে যেতে তারা কোনোদিন প্রতিবাদ করেনি, সরকারের কাছে লিখিত জানায়নি, তারা শুধু ভোট নিয়েছে। আপনাদেরকে বলতে চেয়েছে যে আপনারা মুসলমান হয়ে থাকুন, আপনারা মুসলমান হয়ে থাকুন, ভোটার হয়ে থাকুন, কিন্তু শিক্ষিত হবেন না, সংস্কৃতিবান হবেন না। এইটা ছিল তাদের একটা গোপন আর কি এজেন্ডা বলতে পারেন। এইভাবে মুসলমানদেরকে দীর্ঘদিন একটা সভ্য, এই যে মানব সভ্যতার ক্রমবিবর্তন হচ্ছে তা থেকে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। এবং তা থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে কি হলো, পৃথিবীর মধ্যে মুসলমানরা আর একটা পৃথিবী যেন তৈরি করেছে। এ থেকে সমগ্র পৃথিবীর সঙ্গে তাদের একটা সংঘাত রয়ে গেছে। এই সংঘাত থেকে পরিত্রাণ পেতে আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং যারা এই মনোভাবাপন্ন তাকে সহযোগিতা করেছেন, আমরা সকলে মনে করি যে একটা নতুন যুগ তৈরি হলো মুসলমানদের, অন্তত এই যে বর্তমান যুগে যে মাটি আছে তার সঙ্গে সংযোগ তৈরি হলো। 1400 বছর আগেকার যে কমোডিটি ছিল, যে ধ্যান ধারণা ছিল, তা থেকে মুক্ত হয়ে আধুনিক সভ্যতায় পদার্পণ করে সুস্থ স্বাভাবিক জীবনযাপনের দিকে অগ্রসর হবে। এই কয়েকটি কথা রেখে আমার বক্তব্য শেষ করি। 1985 সালে শাহবানু মামলা আমরা জানেন, শাহবানু কে ছিল না, শাহবানু একটি মেয়ে 14 বছর বয়সে তার হাজব্যান্ডের সঙ্গে বিয়ে হয়ে যায়। বিয়ে 50 বছর ঘর সংসার করার পর একদিন রাত্রেবেলা তার হাজব্যান্ড তাকে 3 তালাক দিয়ে ঘর থেকে বের করে দেয়। সে তারপরে 5 বছর ঘুরে বেড়ায় রাস্তায় এবং তারপরে এটি সিভিল কোর্টে গিয়ে একটি মামলা করে এবং সিভিল কোর্ট অর্ডার দেয় কি কোর্টে গিয়ে আবার মেনটেন্সের কোর্টে কেস করে, কোর্ট অর্ডার দেয় যে 75 টাকা খরচ দিতে হবে, মাত্র 75। তখন তার হাজব্যান্ডের রোজগার মাসে 5000। তখন কি করে তার হাজব্যান্ড ওটাও দিতে নারাজ, তখন সে অ্যাপিল করে। তখন অ্যাপিল করে জেলা কোর্ট বললো না 75 টাকা বাড়িয়ে দিল, যে 75 টাকা কিছু 150 টাকা দিতে হবে। হাজব্যান্ড তো আরও খেপে লাগ, সে গেল কি হাইকোর্ট ওই রায় বহাল লাগলো, সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্টে বললো হ্যাঁ মুসলিম মেয়েদেরকেও খরচ দিতে হবে। সেই সময় মুসলিম মহল্লারা এতটাই খেপে গেল আর রাজীব গান্ধী এতটাই বিচলিত হয়ে পড়লেন যে বোধহয় তার ক্ষমতা টলমল হয়ে যাবে। ভাবুন, রাজীব গান্ধী স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেউ আসেনি। চতুর্থ পঞ্চম 3/4 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজীব গান্ধী ক্ষমতা এসেছিলেন। শুধুমাত্র মোল্লাদেরকে সন্তুষ্ট করার জন্য তিনি একটি আইন আনলেন কি না, সেই পার্সোনাল আইনে সংশোধন করে বললেন কি না মুসলিম মেয়েদেরকে 3 মাসের বেশি আর ক্ষতিপূরণ দিতে হবে না, খরচ দিতে হবে না। এই জঘন্য আইনটি তিনি করেছিলেন। এই জঘন্য আইন করার ফলে মনে পড়ছে আপনাদের, তো আরিফ মোহাম্মদ খান বলে একজন ভদ্রলোক, তিনি ক্যাবিনেটে ছিলেন, তিনি পদত্যাগ করে বেরিয়ে যান। আরিফ মোহাম্মদ খান আমাদের এখানে কলকাতায় এসেছিলেন 2023 সালে। এই যে ন্যাক্কারজনক কাণ্ডটি করেছিলেন কংগ্রেসী রাহুল গান্ধী, তাহলে এই যে মানুষগুলো যারা আজকে বিজেপি অন্যদিকে গালাগাল করে যে এরা সর্বনাশ করছে, কি সর্বনাশ কাণ্ড সেদিন করেছিলেন, মুসলিম মেয়েদের কোমর ভেঙে দিয়েছিলেন। তো সেই এখন সময় এসেছে, এই স্মৃতিচারণা এই জন্যই করলাম যে শাহবানু দিয়ে শুরু হয়েছিল, তারপরে একের পর এক ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বারবার বলছে যে ইউসিসি দরকার, অভিন্ন দেয়ানিবিধি দরকার, কিন্তু এই মুসলিমদেরকে ঘেটো করে রাখার, ঘেটোতে পুড়ে রাখার, তাদেরকে একটা ভোট ব্যাংক করে রাখার যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলেছিল সেটা ভেঙে গেছে। আর ভারতবর্ষে অন্তত মাইনরিটি পলিটিক্স কাজ করবে না। এটা মুসলিম মেয়েদের পক্ষে অত্যন্ত আনন্দের ব্যাপার যে মাইনরিটি পলিটিক্স কাজ করবে না। আসলে তো মুসলিমদের কথা ভাবে না, শুধুমাত্র মুসলিম পুরুষদের কথা ভাবে যারা মুসলিম মেয়েদেরকে দমন পীড়ন করতে চায়। তো আমাদের এখানে আছেন এই অনেক মুসলিম মেয়েদের নিয়ে কাজ করেন, মানে অপ্রেস মেয়েদের নিয়ে কাজ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যকার, উনি নাটকের জগতে দেশ বিদেশে অনেক কাজ করেছেন। সঞ্জয় গাঙ্গুলি, সঞ্জয় দাকে বলবো ইউসিসির সমর্থনে কিছু বলার।
আম্বেদকর তো এই আইনটাকে সমর্থন করেছিলেন, তখন তাকে বলা হয়েছিল যে এটা বললে মুসলমানদের মাইনরিটি ধর্মবিশ্বাসে আঘাত পায়। উনি অস্বীকার করেছেন, উনি বলছিলেন না, এর সঙ্গে ধর্মবিশ্বাসের কোনো সম্পর্ক নেই। মেয়েদের কিভাবে বিয়ে হবে, বিবাহ বিচ্ছেদ হবে, উত্তরাধিকারে কি হবে, এর সঙ্গে ধর্মাচরণের কোনো সম্পর্ক নেই। তখন ইনক্লুডিং লেফট অনেকেই বুঝিয়েছিলেন যে এই মুহূর্তে দেশভাগের পর যদি এটা করা হয়, মাইনরিটি কমিউনিটি থ্রেটেন ফিল করতে পারে, ইনসিকিউর ফিল করতে পারে। তো সেই সময় থেকে তো আম্বেদকর বলেছিলেন যে ডাইরেক্টিভ প্রিন্সিপালে থাক এবং ধীরে ধীরে কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন করতে হবে। এটা ছিল আম্বেদকরের ব্যাপার। তাহলে যারা আজকে মনে করছে ইউসিসি বিরোধিতা করবে, তারা অ্যাকচুয়ালি কিন্তু আম্বেদকরের বিরোধিতা করছে, এটা মনে রাখবেন। এইবারে এই শাহবানু মামলা আর নেহেরুর মাঝখানে, সেই সময়টার মাঝখানে প্রায় 33 বছর হয়ে গেল। রাজীব গান্ধী যখন করছে তখন 33 বছর কেটে গেছে। তাহলে 33 বছর কেটে গেল, কেউ কথা রাখে, আপনারা বুঝতেই পারছেন। আজকে যখন ঠিক এই প্রশ্নটা উঠছে, তখন আমি আইন নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু যারা এর সমালোচনা করছেন তারা, আমি বলবো যে আমাদের দেশের বামেদের সবচেয়ে বড় দুর্বলতাটা হচ্ছে যে আমাদের ঐতিহ্যে, সংস্কৃতিতে, দর্শনে যে একত্ব, নন-ডুয়ালিটি এবং যে প্লুরালিটি, বহুত্ব সাধনা করা হয়েছে, সেটা এরা দিতে পারে। এক্ষুনি বাইরে আমি কয়েকজন বলছিলেন যে দেশটাই ইউনিফর্ম নয়, তাহলে ইউনিফর্ম সিভিল কোড কি করে হবে? তাহলে সেই যুক্তিটা এখন কিছুই করা উচিত না, কারণ অর্থনৈতিক ধাঁচাটা বদলে গেলে পরে আপনি সুপার স্ট্রাকচারগুলো বদলে যাবেন। এই নিয়ে কিন্তু বামেদের মধ্যে অনেক দার্শনিক বিরোধ আছে। এরা সবসময় আমাদের পুরাণ, আমাদের দর্শনকে দেখেছে। আপনি ভৃগু ভরদ্বাজের মধ্যে যে তর্ক, যুধিষ্ঠির নেউৎসের মধ্যে যে তর্ক, উমা মহেশ্বরের মধ্যে যে তর্ক মহাভারতে আছে, সেগুলো আমরা জানি না। আমরা কি জানি? একলব্যের বুড়াঙ্গুল কেটে দিয়েছি। যদিও একলব্যের বুড়াঙ্গুল কেটে দেওয়া আমার দ্রোণাচার্য উচিত হয়নি, কারণ আর্চারিতে বুড়াঙ্গুলটা ব্যবহার হয় না, আর্চারিতে জানো। সুতরাং এই যে আমাদের যেটা দেখাবে সেটা আমরা দেখবো, আর যেগুলো দেখার দরকার নেই সেগুলো দেখতে হবে না। তো তখন থেকে এই যে হিন্দু সভ্যতা, সনাতনী সভ্যতা একটা পুরনো, অসভ্য, এইরকম একটা কনস্ট্রাকশন আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যাতে আমাদেরকে রুল করার সুবিধা হয়। অস্ত্র দিয়ে রুল করা যাবে না, অতএব এইটা ঢোকাতে হবে। সেই ট্র্যাডিশন যদি আমাদের পলিটিক্যাল কালচারে চলতে থাকে, তাহলে আপনারা বলুন তো আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত? আজকে আমি বলছিলাম, দেখুন যে মুসলিম প্রতিনিধিত্ব 2026-25 কেন্দ্রীয় কমিটিতে সিপিএম এর 4.76%। বলুন, এটা কি এক্সপেক্টেড? 4.76%। 24তম পার্টিক্রমণে সে 85 জনের মধ্যে 84 জন নির্বাচিত হয়েছেন। এছাড়া পার্মানেন্ট ইনভাইট এবং স্পেশাল ইনভাইটেড নিয়ে সেখানে মহিলাদের সংখ্যা 18.94, একটাও মুসলিম নেই এক্সেপ্ট সুভাষী দিয়ারি। আমি এখানে তর্কটা শেষ করবো কারণ সময় কম, কিন্তু আমি বলবো যে বামপন্থীরাও যে মহিলাদের প্রতি ওদের দৃষ্টিভঙ্গিটা কখনোই সেরকম মানবিক ছিল না। মানবিক ছিল না বলেই কিন্তু আজকে ইউসিসির মধ্যে যে মহিলাদের যে কন্টেন্টটা রয়েছে, এটাকে দেখে এরা বলতে পারছে না, যদি কোনো পার্টি বলে, বিজেপি বলে দুধ সাদা, তাহলে ওরা বলবে দুধ কালো। এইভাবে কিন্তু চলবে না। আপনার নিশ্চয়ই ইলা মিত্রের নাম শুনেছেন। সেই ইলা মিত্র আমাকে নিজে বলেছিলেন, রানু দাশগুপ্ত আমাকে নিজে বলেছিলেন যে সঞ্জয়, আমাদের পার্টির মধ্যে পেট্রিয়ার্কি খুব স্ট্রং, অর্থাৎ পিতৃতান্ত্রিকতা পার্টির মধ্যেও ছিল। সুতরাং যাদের পার্টির মধ্যে আজকেও দেখুন, প্রথম 192টা সিট যখন ডিক্লেয়ার হলো, একজন মহিলা মুসলিম, পরে ওই সাবিনা ইয়াসমিন এবং আরো একজন আফরিনা বেগম, আরো 2 জন যুক্ত হলো, মোট কথা 3 থেকে 4 জন, 230 জন ক্যান্ডিডেটের মধ্যে। আমি বলছি, এই কথাগুলো আমি বললাম, জাস্ট অ্যাটিটিউড টুয়ার্ডস ওমেন। মুখে বললো, এর মন মুখ এক নয়। এরা মুখে অনেক বড় বড় কথা বলছে, কিন্তু অ্যাটিটিউডটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেটা রিফ্লেক্ট করছে এই সমস্ত পরিসংখ্যানগুলো করতে গিয়ে। আমি মুসলিম স্কুলে পড়েছি এবং মুসলিমদের মধ্যে টোলা থেকে তেঁতুলিয়া অব্দি পাথর প্রতিমা ব্লকে শয়ে শয়ে মুসলিম পরিবারের সঙ্গে আমি কাজ করেছি। আমি দর্জি কমিউনিটির মধ্যে বড় হয়েছি।
আমি মুসলিম মহিলাদের অবস্থা দেখেছি বলে আজকে আমি এখানে এসেছি। সুতরাং আমি দৃঢ়ভাবে মনে করি যে যদি মুসলিম সমাজকে এই মৌলবাদের দাপট থেকে মুক্ত করে সেখানে যদি মানুষকে প্রকৃত অর্থে আধুনিক এবং যুক্তিবাদী জগতে আনা যায়, বৈজ্ঞানিক জগতে আনতে হয়, তাহলে এই মুসলিম মেয়েদের দিকে অন্তত তাকিয়ে ইউসিসিটাকে অ্যাকসেপ্ট করার জন্য আমি এটাকে সমর্থন করি। তার আগে একটা ঘটনা বলি। এবারে যে ইউসিসি আসবে, প্রস্তাবিত ইউসিসিতে দেখবেন বিবাহটা হবে, রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক হবে। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা বিয়ের প্রমাণ স্বরূপ কি করি, পোস্ট কার্ড খুঁজি, সব ফটো খুঁজি, রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই, এই বিয়ে তো করেই নি, তো বিয়ে নানান রচনায় মানে পালিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, সেটা থাকবে না। সমস্ত সম্প্রদায়ের জন্য এবারে বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আর একটা জিনিস দেখবেন, মুসলিমদেরকে 11 বছরের মেয়েকে বিয়ে দিচ্ছে, আপনি আটকাতে পারবেন না, থানায় ভিডিও দিয়ে কিছুতেই আটকাতে পারবেন না, কারণ তাদের ক্ষেত্রে সেটা পানিশমেন্ট। কিন্তু এই এবারে যে আইনটা আসছে, হিন্দু মুসলিম খ্রিস্টান সবার নির্বিশেষে নাবালিকা বিবাহ হবে না বলে তার কঠোরতম পানিশমেন্টে বিধান থাকছে। এবং শুধু তাই নয়, বহু বিবাহের ক্ষেত্রে যেমন আমার লিতুয়ের ক্ষেত্রে 7 বছর পানিশমেন্ট আছে, 7 বছর জেল। আগামী দিনে সবার ক্ষেত্রে এই বহু বিবাহের ক্ষেত্রে 7 বছর জেল হবে। এবং আমরা এগুলো ওয়েলকাম করছি যে এরকম পিউনিটিভ মেজার না থাকলে সোসাইটি এগোবে না। আর আমার ওখানে আরো অনেকে আছেন, তাদেরকে একটা দুটো ডাকবো, তারাও বিভিন্নভাবে এই আন্দোলনের সঙ্গে আছেন, তাদের বক্তব্য শুনবো ছোটো ছোটো করে। আমার সামনে আছে নাজিরা খাতুন, আমি ডাকবো, ওইটিতে আসুন এসে। ভারতবর্ষে আমরা বাস করি, সেটাই তো আমাদের সব থেকে বড় গর্ব। কিন্তু আমরা সেখানে সেটা না পেয়ে আমরা কি হচ্ছি, আমরা মুসলিম বলে আমরা এই জিনিসগুলো থেকে বঞ্চিত থাকবো। কেন সেটা হবে? এবং এটা আমাদের ভাবতে অবাক লাগে যে স্বাধীনতার প্রায় 80তম বছর এসে গেছে, এখনো অবধি এই আইনটা চালু হয়নি। এটা আমাদের ভাবতে লজ্জা লাগে। কিন্তু আমরা এই অভিন্ন দিয়ানি আইনটা যদি আনতে পারি আমাদের সমাজের মধ্যে, তাহলে বেশিরভাগ কারা উপকৃত হবে? বেশিরভাগ আমাদের মুসলিম মেয়েরাই উপকৃত হবে। কারণ ওই যে সালিমা বললো যে পুত্র, বাবা জীবিত অবস্থায় পুত্র যদি মারা যায়, তার সন্ততি থাকলে এবং তার স্ত্রী তার কোনো সম্পত্তি পায় না। এটা যে কি জঘন্য একটা প্রথা, যেটা বলার অপেক্ষা রাখে না। তারপরে আর একটা কি, তুচ্ছ তাচ্ছিল্য স্বরেই বামপন্থীরা আমাদেরকে নেগেটিভ পয়েন্টে বলে যে ওদের দেখ না, তালাক বললে ডিভোর্স হয়ে যায়, হা 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 করে হেসে উঠলো। কিন্তু আমরা কেন তাচ্ছিল্যের প্রার্থী হব? আমাদের কোর্টের মাধ্যমে আমাদের তালাক হোক, আমাদের ডিভোর্স হোক, আমরা এই পন্থাটাই রাখছি। কিন্তু সেটা আমাদের হয় না। আমাদের তাৎক্ষণিক 3 তালাকটা উঠেছে, কিন্তু তালাক 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 এখন এই প্রথাটা রয়ে গেছে। তাই আমরা খুব জটিলতার মধ্যেই বাস করছি। আমরা চাচ্ছি যে এই ইউসিসি আসলে এই সমস্ত প্রথাগুলো, সমস্তগুলির উপকার আমরা পাবো এবং এটা অবিলম্বে ওঠা দরকার। এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য ছোট করে শেষ করলাম। নমস্কার, এখানে যারা সবাই আছেন সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং ওসমান স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাকে কিছু বলার অনুমতি দেওয়ার জন্য। ইউসিসি নিয়ে সবাই অনেক কিছু বলেছেন, নতুন করে বলার কিছু নেই। আমি যেটুকু বলবো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে বলবো, এই যে শরিয়া আইন মুসলিমদের, এর জন্য মুসলিম মেয়েরা যে নির্যাতিত, মুসলিম মেয়েরা যে নারকীয় যন্ত্রণার মধ্য দিয়ে আছে, আমি তার মধ্যে একজন। আমি নিজে ভুক্তভোগী। আমার 2013 সালে যখন বিয়ে হয়েছিল, বিয়ের পরে দীর্ঘ 5 বছর আমি আমি অত্যাচারিত হয়েছি, আমি নির্যাতিত হয়েছি। লাস্টে এমন অবস্থা হয়েছে আমি মৃত্যুর সঙ্গে আমাকে লড়তে হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে আমি যখন আদালতে যাই, গিয়ে আমি কেস করি, তখন আমার কেস করার পরে আর যখন আমি ডিভোর্সের জন্য মামলা করার আগে আমার যে এক্স হাজবেন্ড উনি বিয়ে করে নিলেন এবং আমার যাবতীয় যা কিছু সেখানেতে আমার গয়না ছিল, আমার সমস্ত কিছু জিনিসপত্র কোনো কিছুই তারা দিল না। আর যদি ইউসিসি আইন থাকতো তখন, তাহলে আমার যে প্রাপ্য ছিল সেই প্রাপ্যটা আমি ফিরে পেতাম। আমি যে সম্মানের সহিত আমরা যে মেয়েরা, আমাদের মুসলিম মেয়েদের যে বাঁচার অধিকার আছে, সেই অধিকারের সঙ্গে আমরা বাঁচতাম।
এই যন্ত্রণা শুধু আমার একার নয়, লাখ লাখ মেয়ে আছে আমাদের এই ভারতবর্ষে, আমাদের এই পশ্চিমবঙ্গে, তাদের সবার এই প্রবলেম। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি যেখানে আমার বিয়ে হয়েছিল সেই গ্রামেতে আমি দেখেছি খুব কম পুরুষ আছেন যাদের একটা বিয়ে আছে, বেশিরভাগ পুরুষের 2, 3, এমনকি 6, 7টা পর্যন্ত বিয়ে। তাদের মধ্যে অনেকে চলে গেছে, তাদের স্ত্রীরা, কিছু জন আছে 3 জন 4 জন একসঙ্গে তারা সংসার করছে। তারা যে কি নারকীয় যন্ত্রণার মধ্যে আছে, কি যন্ত্রণার মধ্যে তারা থাকছে, আমি সেটা নিজের চোখে দেখেছি। আমি একজন শিক্ষিকা, আমি একজন সায়েন্সে মাস্টার ডিগ্রি পাস মেয়ে। আজ আমার যদি এই অবস্থা হয়, তাহলে যে সমস্ত মুসলিম মেয়েরা শিক্ষিত নয় বা অর্ধ শিক্ষিত বা কম শিক্ষিত, সেসব মেয়েদের তাহলে কি অবস্থা, তারা কি অবস্থায় থাকছে তারা। আমি চাইবো যে এই শিশির মাধ্যমে শুধুমাত্র মুসলিম, অবশ্যই এটা লাগু হোক, আমি পূর্ণ সমর্থন করছি। এর দ্বারা শুধু মুসলিম মেয়েরা উপকৃত হবে তাই নয়, পুরো মুসলিম সমাজ উপকৃত হবে। এবং ভারতবর্ষ, এই যে মুসলিম সমাজ উপকৃত যদি হয়, আমরা দেশের একটা অংশ, পুরো দেশ উন্নত হবে, আমি এটা মনে করি। এবং আরো একটা আমি যেহেতু আমার স্কুলে আমি শিক্ষকতা করি, ছোট ছোট বাচ্চা মেয়েদের, আমার গার্লস স্কুল 2500 স্টুডেন্ট, সেখানে বাচ্চা মেয়েদের দেখছি, তারা যখন 5 থেকে 6-এ উঠছে, ওঠার পর থেকে আস্তে আস্তে দেখছি অনেকে স্কুল আসছে না। যখন তারা খোঁজ নিয়ে আমরা দেখছি তাদের বিয়ে হয়ে যাচ্ছে, ক্লাস 5 থেকে 6-এ উঠছে, একটা 11 থেকে 12 বছরের মেয়ে, তাদের বিয়ে হয়ে যাচ্ছে। তারপর তারা যে পরিমাণে শারীরিক, যে পরিমাণে মানসিক অত্যাচারের মধ্য দিয়ে থাকছে, সেটা আমরা খুব কাছ থেকে লক্ষ্য করেছি। এই ইউসিসি যদি লাঘব হয়, এই সিসি যদি এখানে পাস হয়, বিলটা পাস হয়, তাহলে এই সমস্ত আমাদের মুসলিম মেয়েরা ভীষণ, তারা মাথা তুলে বাঁচতে পারবে, তারা সম্মানের সহিত তারা বাঁচতে পারবে। এবং আমার বর্তমান সরকারের কাছে এটা আমার একটা আবেদন থাকলো, খুব দ্রুত এই বিলটা পাস করিয়ে কার্যকরী করা হোক, এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। তারপর শেখ সিরাজ দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করছে, যাতে করে ইউসিসি লাগু হয়, ওর প্রথম থেকে সোচ্চার এবং অল্প কথায় ইউসিসি সমর্থন করার জন্য অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। এখানে আমাদের প্রথম প্রশ্ন হওয়া উচিত, আমি একদম গ্রাউন্ড লেভেলে কাজ করি, পাড়াগাঁয়ে থাকি, এবং পাড়াগাঁয়ে থাকার পিছনে কারণও আছে। মুসলিম মৌলবাদের অত্যাচারে কিন্তু আজকে আমার নিজের বাড়ি ছাড়তে হয়েছে, এবং এমন একটা প্রান্তিক পাড়াগাঁয়ে বসবাস করছি, সেখানে কিন্তু কাজ করা বড় কঠিন। আমার সঙ্গে যারা থাকেন সকলেই জানেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এক দেশ এক আইন কেন আমরা চাইছি না, তার কারণ হচ্ছে আমাদের ধর্মীয় অনুভূতি সর্বদা চিন্তা করছে যে এই বোধহয় আমাদের ধর্মে আঘাত দিচ্ছে। কিন্তু একটা বার বিবেক দিয়ে প্রশ্ন করা উচিত, যে কথাটা আগেও কয়েকটা বক্তা বলেছেন যে আমাদের পাড়ায় এরকম দেখা গেছে যে সম্পত্তির থেকে বঞ্চিত। শুধু সম্পত্তি থেকে বঞ্চিত না, আপনি যদি মনে করেন যে আপনার সম্পত্তি আপনার সন্তানকে দেবেন, আপনি দিতে পারবেন না। আপনার বাবা মা বেঁচে থাকলে আপনি সেই সম্পত্তি পুরোটাই আপনার সন্তানকে দিতে পারবেন না। আমি একদম গ্রাউন্ড লেভেল থেকে, অন্তরের থেকে আপনার কথাগুলো বলতে চাইছি। তো ধরুন আমি আমার বাবা মায়ের সঙ্গে কোনো কারণে আমি বিচ্ছেদ হলো, আমি প্রচন্ড পরিশ্রম করে আমি আমার সন্তানের জন্য কিছু করেছি, কিন্তু আমি আমার সন্তানের জন্য ওসিয়াত পুরোটাই করতে পারবো না, আমাকে 1/3 করতে হবে। এবারে এই 1/3 কে পাবে? আমার বাবা মা পাবে। আমার বাবা মা থেকে কে পাবে? আমার ভাইরা পাবে। যাদের জন্য আমাকে বাড়ি ছাড়তে হলো, তাদের জন্য এটাকে রেখে দিতে হবে। তাহলে বুঝতে পারছেন যে পুরো টোটাল সিস্টেমটা ইসলামের মধ্যে এমন ভাবে আপনার পুরো টেক্সচারটা তৈরি করা আছে যে শিশু সমাজ এবং নারীদেরকে শোষণ করার ব্যবস্থা। তাহলে এই শোষণ করার ব্যবস্থা থেকে আমাদের মুক্তি পেতে ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক আইনের প্রয়োজনীয়তা আছে। নমস্কার, আমার নাম হচ্ছে শেখ ইনজামাম, আর তার সঙ্গে আর একটা নাম হচ্ছে রাহুল। আমি লেখালেখি করি, আমি রাহুল নামে বেশি পরিচিত। আজকে আমরা মিলিত হয়েছি, আমরা ইউসিসি যেন ইমপ্লিমেন্ট হয় সেই জন্য। আমার কিন্তু অনেকগুলো কথা আছে। তার কথা হচ্ছে আমাদের ইউসিসির প্রয়োজনীয়তাটা কেন। প্রথম কথাটা হচ্ছে, আমরা কি পৃথিবীর চাকাকে কি অন্যদিকে ঘোরাবো? প্রশ্নটা হচ্ছে, পৃথিবী যখন একদিকে এগিয়ে যাচ্ছে, আমরা আরো উন্নত হচ্ছি, 1400 বছর আগের যে সমাজ ব্যবস্থা বর্তমানে তো সেটা নাই, তাহলে আমরা সেই জিনিসটাকে ধরে এগিয়ে যাব কেন? আজকে অনেকেই অনেক কথা বলছে, কিন্তু মূল বিষয়টা হলো যে সমাজের বিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরকে পরিবর্তন
হতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল কথা। যদি পরিবর্তন না হয় তাহলে কি করে কি আমাদের সমাজ সভ্যতা এগোবে? 1400 বছর আগে তো এত আধুনিক কমিউনিটি বা এইসব ছিল না, তাহলে আমরা এগোবো কি করে? অনেকে এই এর পক্ষে কি বলছে যে তারা বলতে চাইছে আমাদের যে আইনগুলো আছে, মুসলিম বিশেষ করে আইনগুলো, সেগুলো ঈশ্বর প্রদত্ত আইন। মানে মূল কথা হচ্ছে এখানে ঈশ্বর বা আল্লাহ প্রদত্ত আইন, এই আইনকে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। তাহলে এই যদি কথা হয়, তাহলে ইনকা সভ্যতার লোকেরা তারা তো প্রকাশ্যে মানুষ বলি দিত, তাহলে সেই মানুষ বলি প্রথা কি চলবে? তাহলে এইভাবে একটা সমাজ এক জায়গায় থেমে থাকতে পারে না। তাহলে আমাদের সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরকেও পরিবর্তন করতে হবে। এখানে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে নারী এবং পুরুষের সমান অধিকারের প্রশ্ন। তাহলে একটা নারী এখনকার দিনে তার কিভাবে মানে 4টে স্বামী হয়, এটা কিভাবে মেনে নেওয়া যায়? একটা সে সম্পত্তিতে অধিকার পাবে না, তাকে যখন তখন তালাক বলে তাকে বাদ দিয়ে দেবে, এগুলো কি করে হতে পারে? একটু আগে একটা অনেকেই বলছিল যে মুসলমানদের প্রতিনিধিত্ব কোথায় পার্লামেন্টে। আমি এই কথাটার ভোট বিরোধী। কেন? মুসলমানরা পার্লামেন্টে গিয়ে করবেটা কি? আমার প্রশ্নটা হচ্ছে আজকে 72টা যারা এমএলএ আছে, একটা যারা মানে 50 বা 72টা এমএলএ মুসলমান কমিউনিটি, একজনে ইউসিসির পক্ষে কথা বলেছে। আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে তারা প্রত্যেকে ইউসিসির বিরোধিতা করেছে। তারা সেই মুসলমান সমাজকে সেই গোড়া ধর্মীয় চিন্তার মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখতে চায়। প্রশ্নটা হচ্ছে যারা পার্সি কমিউনিটি, ভারতবর্ষের অন্যতম একটা বড় কমিউনিটি, সেখান থেকে রতনজি টাটা বা জামশেদজি টাটা এইরকম মানুষেরা এখান থেকে উঠে এসেছে, কই তাদের কোনো পার্লামেন্টে প্রতিনিধিত্ব প্রয়োজন হয়? তাহলে আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাচ্ছি, যেসব মূর্খ, অসভ্য, অশিক্ষিত লোক যারা সমাজকে পিছিয়ে দিতে চায়, তারা আজকে বড় বড় কথা বলছে। একটা এখন পর্যন্ত আমি শুনলাম না পশ্চিমবঙ্গের যে কটা এমএলএরা ইলেক্টেড হয়েছে একজনও ইউসিসির পক্ষে কথা বলছে। এরা স্বঘোষিত বুদ্ধিজীবী, স্বঘোষিত মাতব্বর, কিন্তু এদের সমাজের মুসলমান মহিলাদের যে সমস্যা এরা তো দেখেছে। যে সমস্ত বুদ্ধিজীবী যারা মুসলমানদের নাম নিয়ে যে সমস্ত এমএলএরা এইসব কথা বলছে, তাদের কাছে আমার প্রশ্ন, আপনার মেয়ের যদি 4টে বিয়ে হয়, মানে স্বামী যদি 4টে, আপনি মেনে নেবেন? আপনার মেয়েকে যদি কেউ তালাক করে বাদ দিয়ে দেয়, আপনি মেনে নেবেন? তাহলে কথাটা হচ্ছে সম্পত্তির অধিকার যদি না দিয়ে বাদ দিয়ে দেয়, আপনি মেনে নেবেন? ও আপনি ক্ষমতাবান, আপনার পাওয়ার আছে, আপনি অনেক কিছু করবেন, আর গরিব মানুষ যারা আছে তাদের কোনো প্রয়োজন নেই, তারা একটি পানির জলে ভেসে যাচ্ছে, এই চিন্তা ভাবনাটা কেন? তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের সমান অধিকার তাদের দিতে হবে। আরেকটা কথা আমি যেটা ভুলে যাব, অনেক বামপন্থী চিন্তা ভাবনা, অনেকের কংগ্রেসি মাইন্ডের লোক, ইনফ্যাক্ট আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একই জিনিস প্রচার করেছে, হাত মে মিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, এই গ্রেট ক্যালকাটা কিলিং এর পর থেকে। যাই হোক, আমাদের দেশ যখন স্বাধীন হলো, তো দেশ ভাগ হলো, স্বাধীন হলো, সবই ঠিক আছে। যখন ইউসিসি প্রবর্তন মানে হওয়ার দিকে পার্লামেন্টে ডিবেট হলো, তখন নেহরু এবং আম্বেদকর ওনারা কিন্তু ইউসিসির পক্ষে ছিলেন। তখনকার কিছু এমএলএ, বিশেষ করে যারা মুসলিম লীগ বা মুসলিম পন্থী, তারা কি বললো যে এখন তো প্রকৃত আমাদের সময় হয়ে ওঠেনি, মুসলমানদের একটু এখন যদি আমরা এই আইনটা প্রবর্তন করি তারা ভয় পাবে, দেশে দাঙ্গার সৃষ্টি হতে পারে। আরে ভাই, তো নেহরু কি করলো? সেটাকে বললো যে আগামী দিনে মুসলমান সমাজ যখন নিজের থেকে তৈরি হবে তখন আমরা ইউসিসি ইমপ্লিমেন্ট করব। তা প্রশ্নটা হচ্ছে সেই মুসলমান সমাজকে পরিবর্তন হলো না? 78 বছর সময় হয়ে গেল, এখনো একই যুক্তি চলবে। আর এই বাম বা কংগ্রেসী এই ধরনের বন্ধুরা তারা এখনো এই সাপোর্ট করতে থাকবে। তাহলে সমাজের পরিবর্তনের সঙ্গে আমাদের এই আইনটা চাই। আমি আমাদের যারা যে সরকার আছে তাদের অনুরোধ করবো অবশ্যই তারা দ্রুত ইউসিসি ইমপ্লিমেন্ট হোক। আর তার সঙ্গে আরেকটা আমার দাবি থাকবে, এরই সঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যে কোনো খারিজি মাদ্রাসা বা যে কোনো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করে আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা তাদের দিতে হবে। মুসলমান সমাজ থেকে এই মোল্লা মৌলবী এই ধরনের লোকের থেকে আধুনিক শিক্ষা আমাদের দরকার। সেখান থেকে যারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, যারা সমাজকে এগিয়ে নিয়ে যেতে চায়, এই ধরনের মানুষদেরকে আমাদের দরকার। এটাই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সর্বপ্রথম ধন্যবাদ জানাই ওসমান দাকে। ইউসিসির পক্ষে বহুদিন ধরে লড়াই করছে, আর স্বপ্ন হয়তো আর কিছুদিনের মধ্যে সফল হবে, আমরা আনন্দিত হব। পাশাপাশি যে সমস্ত মুসলিম মহিলারা আজকে আমাদের সঙ্গে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, আমি নিজে দেখেছি এই যে আইনের যে পার্থক্য, মত পার্থক্য বা যে বৈষম্য, এটা তো দূর হওয়া
অবশ্যই দরকার, এবং পূর্ববর্তী বক্তারা অনেক কিছুই বলে গেছেন। আমরা জানি আজ থেকে বহু বছর আগে যখন বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছিলেন গান সাম্যের গান, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ পর, অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর। তখন এত বছর আগে যদি লিখতে পারেন, আমরা এখন কেন রুখে দাঁড়িয়ে সে বিদ্রোহীর ভাষায় বলতে পারবো না ইউসিসি চাই, ইউনিফর্ম সিভিল কোড আমরা চাই, আমরা মহাবিদ্রোহীর অনুক্লান্ত, আমরা সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারী খড়গ কীর্পন ভীম রণভূমে রণিবে না। আমরা কেন বলতে পারবো না? তাই এই বৈষম্য তুলে দিয়ে আমাদের ইউসিসি অবিলম্বে এই আইন পাস হওয়া দরকার। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। সব কথাই প্রায় বলা হয়ে গেছে। 2010 থেকে আমি আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি। দেখেছি মুর্শিদাবাদ এবং মালদহের মেয়েদের কি পরিস্থিতি, তাদেরকে কিভাবে অন্যায়ভাবে তালাক দেওয়া হয়েছিল। আমরা তাদের নিয়ে অনেক কাজ করেছি, কিন্তু এই জায়গায় আসতে পারিনি। আমি বহু বামপন্থী মানুষকে বলেছি যে আপনারা কেন ওই কাজটা করছেন, যে কাজটা এরা করতে পারছে আপনারা কেন করেননি। তারা উত্তর দিতে পারেনি সঠিকভাবে আমার প্রশ্নের। আমি এইটুকু তাদের বলেছি যে আপনারা আলোচনায় বসুন, আলোচনা করুন বিষয়টা নিয়ে, যে ইউসিসি বিষয়টা নিয়ে আলোচনা করা যায়। আপনারা আইনের কথা বলতে হবে না। তারা আলোচনায় পর্যন্ত ভয় পায়, কারণটা বুঝি না, তারা জানে কারণটা কি জানে। ইউসিসি হলে ঠিক আছে, পৃথিবী এগোচ্ছে, ক্রমশ পৃথিবী গতিশীল। একসময় মেয়েদের কোনো অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, মেয়েরা ভোটাধিকার পেয়েছে। আস্তে আস্তে আমরা মেয়েদের সমানাধিকারের দিকে যাচ্ছি। আমরা আগামী দিনে ভারতবর্ষে দেখবো মেয়েরা সংসদে অর্ধেক থাকবে, এখন 1/3 হয়েছে, অর্ধেক থাকবে। কেন সেখানে মুসলিম মেয়েদের ক্ষেত্রে এই বঞ্চনা ঘটবে? এটা ঘটতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। আমি মুসলিম পুরুষদের দেখেছি তারা কি ভীষণ স্বার্থপর। আমি দেখেছি তার বোনকে কি ভালোবাসে সে বিষয়। যেই বলেছি ইউসিসির কথা, হ্যাঁ, তখন সে কেমন যেন একটা মানে আতঙ্কিত হয়ে উঠলো যে আমার সম্পত্তিটা ভাগ হয়ে যাবে কাল থেকে, অর্ধেকটা আমার বোন তো আমার অর্ধেকটা নিয়ে নেবে। এই যে আতঙ্ক মুসলিম পুরুষদের মধ্যে যে আতঙ্ক, এই যে লোভ, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কেন সে অর্ধেক সম্পত্তির ভাগ পাবে না? সে তো আমার সমপক্ষ, আমার বোন তো, সে কেন আমার ভাগ পাবে না? আমার ওয়াইফ যদি মারা যায়, আমার যদি কেউ সন্তান না থাকে, আমার ওয়াইফ আমার সম্পত্তি সব পাবে না, একটুখানি পাবে, বাকিটা সব পাবে আমার ভাইরা বা আমার ভাইপোরা পাবে। কেন এটা হতে হবে কেন? সুতরাং ইউসিসি আমরা এই সরকারের কাছে আমরা আবার আবেদন রাখবো। আমরা এরপরে হয়তো আরো প্রোগ্রামে যাব যে ইউসিসি অতি শীঘ্র লাগু হোক, এবং পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের মুসলিম মেয়েরা একদম ছেলেদের সমান তাহলে এগিয়ে সব দিক থেকে। ধন্যবাদ। আমরা এখানে একটি আবেদন পত্র রেখেছি, আপনারা স্বাক্ষর করবেন। তার আগে আমি আরেকজনকে ডাকবো, মুশফিকা ইয়াসমিন আছে, ও ইউসিসি নিয়ে ভাবিত। আর আপনাদের সবার কাছে অনুরোধ, দেখুন আজকে যাদের কাছে আমাদের স্মার্টফোন, আমরা সবাই ছোট বড় সাংবাদিক। এই ছোট বড় সাংবাদিক আমরা যারা, আপনারা আপনাদের স্মার্টফোনটা ব্যবহার করে আমাদের বক্তব্যগুলো তুলে ধরবেন। যে কোথায় কোথায় বলে মুসলিমরা চাইছে না, আপনারা দেখলেন আজকে এতগুলো মুসলিম নিয়ে এসছে, কে এসছে কাঁথি থেকে, কে এসছে মেদিনীপুর থেকে, অনেক দূর দূরান্ত থেকে এসছে তাদের বক্তব্য বলার জন্য। আপনারা সবাই স্মার্টফোনটা ব্যবহার করবেন এবং তাদের বক্তব্যগুলো তুলে ধরবেন। এবারে সত্যিকারের শেষ বক্তা মুশফিকা ইয়াসমিন, তারপরে আমরা এখানে প্রোগ্রাম শেষ করবো। সকলকে আমার নমস্কার। ইউসিসির পক্ষে আমি কিছু কথা বলতে চাইছি। বিষয় হচ্ছে, আমাদের মুসলিম সমাজটা নারীদেরকে সবসময়ই দূরে সরিয়ে রেখেছে এবং কোনোদিনই তাদেরকে সঠিক মর্যাদা বা মান সম্মান কোনোদিনই দেয়নি। আমরা ভারতবর্ষে বসবাস করি ঠিক কথা, কিন্তু আমরা কোনোভাবেই ভারতবর্ষের নাগরিকত্ব আজও পর্যন্ত সঠিকভাবে পাই না। একজন মুসলিম মেয়ে হিসেবে আমি আমারই পাড়ায় বেশ কিছু জনকে দেখেছি যারা 3টে, 4টে, 5টা পর্যন্ত বিয়ে করেছে, এবং তাদেরকে যদি মানে এক্ষেত্রে যদি আমি বলি যে কোনো হিন্দু পুরুষ যদি একের বেশি দুটো বা অন্য যে কোনো ধর্মের পুরুষ যদি একের বেশি বিয়ে করে, তাদের আর কোনোভাবে মানে সমাজের দিক থেকে তাদের উপর একটা প্রেশার আসে।
কিন্তু মুসলিম সমাজে কোনোভাবেই কোনো পুরুষের উপর কোনো রকম প্রেসার দেওয়া হয় না যে তার বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও সে আবার কেন বিয়ে করবে। এটা একটা খুব খারাপ দিক, যেটা আমাদের সমাজ এখনো পর্যন্ত নারীদেরকে সম্মান দেয়নি। তো আমি এটা মনে করি যে ইউসিসি অবশ্যই লাগু হওয়া দরকার এবং মেয়েদেরকে সঠিক সম্মান দেওয়া দরকার। সেখান থেকে বিবাহ, 4টে বিবাহ বা 4-এরও বেশি বিয়েটা বন্ধ করা দরকার, তাদেরকে সঠিক সম্মান দেওয়া দরকার এবং মুসলিম মহিলারা কোনোভাবে তারা তাদের বাবার সম্পত্তি বা স্বামীর সম্পত্তির কোনো রকম অধিকার তাদেরকে আজও পর্যন্ত দেওয়া হয়নি। রয়েছে, আইনত রয়েছে যে 1/3 দেওয়া হবে, কিন্তু আমার দেখা, আমি অন্তত আজ পর্যন্ত কোনো মহিলাকেই দেখিনি যে তার বাবার সম্পত্তির 1/3 পেয়েছে, তার স্বামীর সম্পত্তি, স্বামী অবর্তমানে সেটা সম্পত্তি পেয়েছে, কেউ কোনোদিনই পায়নি আমার দেখা। আমি শুধু আমার দেখার কথা বলছি, আমি দেখিনি কাউকে পেয়েছে। সেক্ষেত্রে মহিলাদেরকে বিভিন্ন দিক থেকে বঞ্চনা শিকার হতে হয় এবং যেটা খুবই খারাপ বিষয় সেটা হচ্ছে বহুদিন আগে আমাদের বাল্য বিবাহটা বন্ধ হয়েছে, কিন্তু মুসলিম সমাজ এখনো পর্যন্ত বাল্য বিবাহ দিয়ে যাচ্ছে। তাদের কাছে বিবাহের কোনো বয়সের সীমা নেই। একটা মেয়ে যখন তার পিরিয়ড আরম্ভ হচ্ছে সে তখনই বিয়ের জন্য উপযুক্ত, সেটা 12 বছর হতে পারে, 13, 14, 15, 16 যে কোনো বছরে তার বিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা যদি কেউ প্রতিবাদ করতে যায়, তার বাড়ির লোকও তো মানছে না, উপরন্ত তাকে মানে বিবাহ বন্ধ করতে গেলে যে বন্ধ করতে যাচ্ছে বা যারা প্রতিবাদ করছে তাদের উপর সমাজ থেকে বিভিন্ন রকম প্রেসার আসছে। এইসব বিভিন্ন কারণে আমি বলতে চাই যে ইউসিসি অবশ্যই লাগু হওয়া দরকার এবং সমস্ত রাজনৈতিক দলকে অবিলম্বে বলতে চাই এই ভালো আইনটাকে তারা যেন রাজনৈতিক দিকটা দূরে সরিয়ে রেখে শুধুমাত্র নারীদের কথা ভেবে বিষয়টাকে সমর্থন করুক এবং আইনটাকে লাগু করুক। এই বলে ভেবে আচ্ছা, ডান দিকে ফ্লেক্সে আপনারা সই করবেন, ডান দিকে আপনারা ফ্লেক্সে সই করবেন, স্কেচ পেন আছে ওখানে গিয়ে সই করবেন, সবাই করুন।